ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এমন একটা সংগঠন, এমন একটা জায়গা যেখানে তোমাকে হেল্প করা হয় রিগার্ডিং টেকিং প্রিপারেশন ফর এনিথিং, ফর ইন্টারভিউ, ফর এনি স্টেট এইচএই এক্সাম অর নির্মাণ সহায়ক, এভরিথিং, সমস্ত কিছুর জন্য তোমাকে হেল্প করা হবে। আমরা সেভাবেই আমাদের এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। খুব বড় কিছু একটা ঘোষণা তোমাদের জন্য আসছে, খুব তাড়াতাড়ি আসছে, আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে। খুব বড় কিছু একটা ঘোষণা তোমাদের জন্য আসছে, রেডি থেকো। প্রথমেই বলে নিই যে 1000+ যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আজকে এই চ্যানেলটা এই জায়গাতে এসে দাঁড়াতে পারতো না। তাই সকলকে অনেক ধন্যবাদ। তোমাদের কন্ট্রিবিউশন আমাকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে। আজকের যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে আসা সেটা হচ্ছে যে আমরা আমাদের যে পেড ইন্টারভিউ গাইডেন্সের ব্যাচ চলছে, সেখানে আমরা বিল্ডিং মেটেরিয়াল এবং বিল্ডিং কনস্ট্রাকশনে আমরা কী ধরনের এক্সপিরিয়েন্স পাই এবং অ্যাজ এ এক্সপিরিয়েন্স পারসন আমি সেখান থেকে কী কী জিনিস জেনেছি এবং সেই জিনিসপত্র থেকে আমি কী ধরনের প্রশ্ন আশা করছি এবং কোন প্রশ্নগুলোর উপর জোর দিতে হবে, কোন জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে যাতে ওনারা বুঝতে পারেন যে আমার বিল্ডিংয়ে কাজ করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে আমরা বিল্ডিং মেটেরিয়াল এবং কনস্ট্রাকশনের লেকচার শুরু করেছি। অলরেডি লেকচার 1 হয়ে গেছে এবং লেকচার 2ও হয়ে গেছে। আজকের আমি যে ডেটে শ্যুট করছি, অর্থাৎ 28 ডিসেম্বর, আজকে আমরা এটারই লেকচার 3 শুরু করব। কিন্তু তোমাদের কাছে আজকে আমরা যে ভিডিওটা তুলে ধরবো সেটা হচ্ছে লেকচার 1-এর ভিডিও। লেকচার 1-এর ভিডিওর কিছু ক্লিপিংস তোমরা পাবে এবং সেখান থেকে কি কি রয়েছে, কি জানতে পারছো, এই সমস্ত জিনিসগুলো তোমাদের আশা করি অনেক হেল্প করবে। জানো তোমরা অনেকেই যে ব্যাচ 1 শেষ হয়ে গেছে এবং ব্যাচ 2 শুরু হয়েছে। যে ব্যাচ 2 শুরু হয়েছে 25শে ডিসেম্বর থেকে, এটা আমাদের ব্যাচ 2 চলছে ডিসেম্বর 25 থেকে, এটা জানুয়ারি 24 অবধি চলবে। এবং এই ব্যাচ 2তে যদি তোমরা ইন্টারভিউ গাইডেন্সের জন্য জয়েন হতে চাও, আমাদের WBPSC জেইর যে ইন্টারভিউ গাইডেন্স চলছে ফর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, সেই ব্যাচে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে কি করতে হবে, তোমাদেরকে 550 টাকা, অনলি 550 রুপিস দিয়ে তোমরা জয়েন হতে পারবে ফর 1 মান্থ। তার জন্য তোমাদেরকে 8345024034 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। আদারওয়াইজ আমাকে ডাইরেক্ট ফোনপে বা গুগল পেতে পেমেন্ট করে তারপর আমাকে সেটার স্ক্রিনশটও পাঠিয়ে দিতে পারো। যদি তোমরা সেটা করে দাও, পাঠিয়ে দাও, তাহলে তোমরা ফার্দার লিঙ্কস পেয়ে যাবে যেখানে তোমরা ব্যাচ 2তে জয়েন হতে পারবে। এই 550 টাকার মাধ্যমে তোমরা একটা মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে, আমার কাছে একটা মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে। এছাড়া তুমি কি পেয়ে যাবে, প্রায় 3টে থেকে 4টে করে, এখন তো 3 থেকে 4টে করে ক্লাস হচ্ছে পার উইকে এবং উইকেন্ডে 2টো করে ক্লাস। এইভাবে ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। প্লাস তোমরা পেয়ে যাবে ব্যাচ 1-এর পুরো রেকর্ডেড ভিডিও, ব্যাচ 1-এর পুরো রেকর্ডেড ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে, যেটা ব্যাচ 1-এ করা হয়েছিল তার রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। এছাড়াও পাবে কিছু প্রাইম ভিডিওস যেগুলো আমি বানাচ্ছি, তো সেই প্রাইম ভিডিওসগুলোর আবার ফার্দার যেগুলো বানাবো তারও ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং তুমি যদি এই ক্লাসগুলো করতে নাও পারো, তাও অ্যাপে এগুলোর রেকর্ডেড ভিডিও থাকবে, তোমরা যে সহজেই সে রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারো। আমি জেনারেলি 2টো মক ইন্টারভিউ দিতে বলি, কারণ 2টো ইন্টারভিউ দিলে কি হয়, একটু সুবিধা হয়। 2টো ইন্টারভিউ দিলে পরে আমার তোমাকে জানা পসিবল হয় এবং তুমি কোন কোন জায়গাগুলো ইমপ্রুভ করলে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া করাও পসিবল হয়। যার ফলে আমি কি বলি যে 2টো মক ইন্টারভিউ এবং রেকর্ডেড ভিডিও বা ক্লাসটাকে নেওয়ার জন্য 2টো মক ইন্টারভিউ প্লাস বাকি সমস্ত যে ফেসিলিটিগুলো রয়েছে, বাকি যতগুলো বেনিফিট আমি বললাম, সেগুলো সমস্ত কিছু যদি তুমি নাও,
সেক্ষেত্রে তোমাকে অনলি অ্যান্ড অনলি 850 রুপিস পে করতে হবে এই মান্থের জন্য, ব্যাচ 2 এর জন্য। তো যাই হোক, যেটাই তোমাদের পছন্দ হবে বা যাই পছন্দ হবে, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে 8345024034 নাম্বারে একটা কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমার কাছে জেনে নিও। আই থিঙ্ক এটা সবথেকে বেটার প্রসেস। আর এখানে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তার কারণ হচ্ছে ফার্দার যে জিনিসপত্র রয়েছে সেগুলো তোমরা খুব সহজেই জানতে পেরে যাবে। একটা বড় থিঙ্কিং রয়েছে রিগার্ডিং স্টেট পিএসসি। তো সেই যে থিঙ্কিং রয়েছে সেই থিঙ্কিং নিয়ে পরেই আমরা ফার্দার কিন্তু ঘোষণা একটা করতে চলেছি, চিন্তা নেই তোমাদের। তো তোমরা রেডি থেকো। আর বিল্ডিং মেটেরিয়াল, বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে অলরেডি 1, 2, 3টে লেকচারের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। যে প্রথম লেকচারটা রয়েছে সেই লেকচারটা আজকে কিছুটা ক্লিপিংস রইলো, তোমরা দেখে নাও। আর তোমরা যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করো। ওকে, থ্যাংক ইউ, ভিডিওটা দেখে নাও। আর চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটার সাথে থেকো, একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। আশা করি একটা ছোট্ট সাবস্ক্রাইব তোমাদেরকে কিন্তু কোনো ক্ষতি করবে না, আর আমাকে অনেক বেশি কিন্তু এন্থু দেবে ফার্দার ভিডিওগুলো করার জন্য। ধন্যবাদ। রেকর্ডিং যাদের দেখার ইচ্ছা হবে দেখে নেবে। চলো, তো আজকের যে আলোচ্য বিষয়টা ছিল, যেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের, তো সেই ব্যাপারটা হচ্ছে যে যেটা আগের দিন কথা হলো, সেটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাকশন। বিল্ডিং নিজে ইটসেলফ একটা বিশাল বড় এরিয়া। হ্যাঁ, তো তাকে যদি ভাগ করতে হয় তাহলে আমাদেরকে এটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল, আর একটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন। তো বিল্ডিং মেটেরিয়ালের ভিতরে যে জায়গাগুলো আমাদের দেখবো আমরা, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ, মানে দেখবো বলতে আমি বলতে চাইছি যে জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে ইন্টারভিউর জন্য, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ, কিসের প্রপার্টি? সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট, ওয়াটার। ওয়াটার মিনস এটা কিন্তু কনস্ট্রাকশন ওয়াটার। এবং এই চারটাকে মিলিয়ে পরে তৈরি হবে আমাদের কংক্রিট। এছাড়া হচ্ছে ব্রিক রয়েছে, অর আদার এলস কিছু কিছু জায়গাতে এএসি ব্লক বা ব্লক ওয়ার্ক হয়। এছাড়া কিছু জায়গাতে আমাদের রোডের কাজও হয়, সেক্ষেত্রে আমাদের বিটুমেনটাকেও দেখার দরকার রয়েছে। সয়েল, সয়েল সব থেকে ইম্পর্টেন্ট, আপমোস্ট ইম্পর্টেন্ট জায়গা কম্প্যাকশন চেক করার জন্য, বা সয়েলের বিভিন্ন যে সোয়েলিং প্রপার্টি রয়েছে কিনা এসব দেখার জন্য আমাদের সয়েলটা অবশ্যই চেক করতে হবে। এছাড়া হচ্ছে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ওয়াটার প্রুফিং। তো ওয়াটারপ্রুফ যে মেটেরিয়াল গুলো থাকে সেগুলোর আমাদের দেখতে হয়, প্রপার্টিজ দেখতে হয়। এছাড়া হচ্ছে আরেকটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে মাইক্রো কংক্রিট। তো এই বেসিক্যালি এই সমস্ত জিনিসগুলো নিয়ে পরেই কিন্তু সাইটে বা একটা বিল্ডিং সাইটে কাজ হয়ে থাকে জেনারেলি। হ্যাঁ, আরো নানান ধরনের প্রচুর জিনিস রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। জেনারেলি এই জিনিসগুলো নিয়ে কাজ হয়ে থাকে জেনারেলি। বিল্ডিং কনস্ট্রাকশনকে যদি আমরা ভাগ করি, তাহলে বিল্ডিং কনস্ট্রাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে স্ট্রাকচারাল পার্ট, একটা হচ্ছে স্ট্রাকচারাল পার্ট। এই স্ট্রাকচারাল পার্টের ভিতর কি আসছে? স্ট্রাকচারাল পার্টের ভিতরে আসবে বিম আসবে, কলাম আসবে, স্ল্যাব আসবে, ফাউন্ডেশন আসবে, রুফ আসবে। এবারে যদি আবার বিমকে ভাগ করি তাহলে আবার টাই বিম আসবে, প্লিন্থ বিম আসবে, ফ্লোর বিম আসবে, আবার কিছু কিছু ক্ষেত্রে পোস্ট টেনশনিং পোস্ট টেনশনিং হয়, তোমরা জানো আশা করি। পোস্ট টেনশনিং এর তে কি হয়ে থাকে, দুটো ভাগ হয়, একটা হচ্ছে প্রি টেনশনিং হয়, একটা পোস্ট টেনশনিং হয়। দুটো ভাগ হয়, সরি এটা আমি একটু ভুল বললাম। পোস্ট টেনশনিং বলতে পিটি তো আমরা বলছি, স্ট্রেসের কথা বলতে চাইছি, পোস্ট টেনশনিং নয়, আমি এটা একটু ভুল বললাম। এর দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে পোস্ট টেনশনিং, একটা প্রি টেনশনিং, একটা প্রি, একটা পোস্ট।
দুটো ক্ষেত্রে হয়ে থাকে। যাই হোক, ঠিক আছে, তো এগুলো কয়েকটা পার্ট গেল। এছাড়া রয়েছে কি ব্লকের, সরি, ভুল লিখছি, এটা আরেকটা বার লিখে নিই। সেটা হচ্ছে আরেকটা পার্ট হয়, সেটা হচ্ছে আমাদেরকে ব্যালকনি, ছাজ্জা এবং কিছু কিছু ক্ষেত্রে লিন্টেল আমাদেরকে দেখতে হয় স্ট্রাকচারাল পার্টের ভিতরে। এছাড়া স্ট্রাকচারাল পার্টগুলোকে তৈরি করার জন্য আমাদের জেনারেলি প্রপ, জ্যাক, সাপোর্ট, ব্রেসিং, এই সমস্ত কাজ কিন্তু আমাদেরকে জানতে হবে বা দেখতে হবে বা বুঝতে হবে। এছাড়া একটু যদি অন্যদিকে আমি চলে যাই, সেটা হচ্ছে পাইল ওয়ার্ক। এবারে পাইল ওয়ার্কের ভিতরে কি পড়ে? পাইল ওয়ার্কের ভিতর দু রকমের পাইল পড়ে। একটা হচ্ছে যে আমরা যেটা জেনারেলি সাইটে করে থাকি, সেটা হচ্ছে কংক্রিট পাইল। আরেকটা ধরনের পাইল আমরা করি, যেটা হচ্ছে অগারের সাহায্যে করে থাকি। এছাড়াও আরেকটা হয় যেটা টিম্বার দিয়ে হয়। তো এরকম বিভিন্ন ভাগ রয়েছে। পাইল ওয়ার্ক ছাড়া আরো কিছু কাজ রয়েছে যেটা স্ট্রাকচারের আন্ডারে পড়ে, যেমন হচ্ছে রোড। রোড ছাড়া হচ্ছে সার্ভে, রোডের সার্ভে। এছাড়া হচ্ছে যে সমস্ত স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলোর কিউরিং। তো এই সমস্ত পার্ট গুলো সবই পড়ছে কিন্তু স্ট্রাকচারাল পার্টের ভিতরে। এগুলোর কিছু কিছু আমি আলোচনা করব, কিছু প্রশ্ন আলোচনা করব, সবকিছু করব। বাট এই জায়গাগুলো হচ্ছে মেন হাইলাইটেড জায়গা। এই জায়গাগুলো সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানতে হবে, বা একজন কেউ যদি সাইটে কাজ করে সে জানে যে এই জায়গাগুলো কতটা ইম্পর্টেন্ট। নেক্সট পার্টে আমরা চলে আসি, যেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের আরেকটা পার্ট, যেটাকে আমরা বলি ফিনিশিং পার্ট। একটা হচ্ছে স্ট্রাকচারাল পার্ট আর একটা হচ্ছে ফিনিশিং পার্ট। এই ফিনিশিং পার্টের ভিতরে এবার কি কি আছে? ফিনিশিং পার্টের ভিতরে আছে ব্রিক ওয়ার্ক, ফিনিশিং পার্টের ভিতরে আছে ব্লক ওয়ার্ক, ফিনিশিং পার্টের ভিতরে আছে প্লাস্টারিং, এছাড়া আছে হোয়াইট ওয়াশ, এছাড়া আছে পুট্টি, এছাড়া আছে পেন্ট, এছাড়া আছে টাইল, কোটা, গ্রানাইট, মার্বেল, এ সমস্ত কিছু পরপর আরো অনেক আছে, এগুলো আছে। হুম, সিরামিক টাইল হয়, ভিট্রিফাইড টাইল হয়, এরকম অনেক ভাগ আছে। এছাড়া হয় গ্লেজিং, গ্লেজিং হয়। এছাড়া হয় অ্যালুমিনিয়াম পার্টস হয়, অ্যালুমিনিয়াম ফ্রেমস হয়। এছাড়া রয়েছে ডোর, ডোর ফ্রেম, ডোর শাটার, রোলার শাটার, উইন্ডো, উইন্ডো ফ্রেম। হুম, এছাড়া রয়েছে আরো একটা নতুন পার্ট বা নতুন জায়গা, টোটাল সব জিনিস থেকে আলাদাভাবে, সেটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স ওয়ার্ক। দেখো, আমি আমার যে 7-8 বছরের এক্সপিরিয়েন্স, আমি সেই 7-8 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলবো। এবং আমার অল ওভার ইন্ডিয়াতে যে কাজ করার রয়েছে না, প্লাম্বিং সিভিলের ভিতর পড়ে ভাই, অবশ্যই প্লাম্বিং ওয়ার্ক সিভিলের ভিতর পড়ে মঙ্গল, তুমি ঠিকই লিখেছো। বাট প্লাম্বিংকে আমি ধরছি না যে এখানে আসবে বলে। হুম, এখানে যে প্রশ্নগুলো করবে সেখানে প্লাম্বিং এর পার্ট খুব কম জেনারেলি ধরা হয়ে থাকে। তো সেখান থেকে প্রশ্ন আসবে বলে মনে হয় না। বাট অ্যাজ এ, অবশ্যই ফিনিশিং এর ভিতরে একটা পার্ট হিসেবে আমাদেরকে প্লাম্বিংটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ইলেকট্রিফিকেশনকে আমাদের মাথায় রাখতে হবে। তো এগুলো সমস্ত কিছুই কিন্তু একটা ওয়ার্কের পার্ট। এগুলো সব হচ্ছে ওয়ার্কের পার্ট, একটা টোটাল বিল্ডিং এর পার্ট। সেখানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল সবই একের সাথে যুক্ত হয়ে থাকে। তো প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিফিকেশন, এগুলো সমস্ত কিছুই কিন্তু জয়েন হবে, অ্যাড হবে। বাট এখন ওই জায়গাগুলো এতটা ইন ডিটেলসে আমি যেতে চাইছি না। তো যেটুকু আমি জানি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ছোট ছোট করে, যে সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোন জায়গাগুলো আমাদের জানতে হবে, কোন জায়গাগুলো আমাদের জানতে হবে না। আমি একটা ছোট সামারাইজ সেই জন্য করে দিচ্ছি, প্রত্যেকটা জায়গার একটা ছোট ছোট সামারাইজ করছি। এরপরে যে কন্ট্রোল কিন্তু তোমাকে এখানে করতে হবে ডাইরেক্ট মনিটরিং এর সাথে সাথে। এছাড়া আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে
বিল পাস করানোর যে প্রসেসটা অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমাকে কিন্তু সেক্ষেত্রে বিল পাসেস প্রসেসটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কারণ তুমি যে জায়গাতে কাজ করছো, তোমার আন্ডারে যে কন্ট্রাক্টর কাজ করছে, সেই কন্ট্রাক্টর বিল যদি না পায়, ঠিক সময়ে যদি মেজারমেন্ট না পায়, ঠিক সময়ে যদি পেমেন্ট না পায়, তাহলে কিন্তু তারা বাঁচবে না, তারা কিন্তু ফার্দার কাজ করতে পারবে না। সেটা কিন্তু সেগুলোকে দেখাতে হয়। নানান ধরনের অডিট হয়ে থাকে। কিরকম হয় অডিট গুলো? অডিট এইভাবে হয় যে তোমার সাইটে আসবে, তোমার সাইটে এসে একটা থার্ড পার্টি হোক বা তোমারই সিনিয়ররা হোক, তারা এসে বিভিন্ন রকম ভাবে তোমার এই কাজগুলোকে চেকিং করবে। হ্যাঁ, রাইট। আরো কিছু ডকুমেন্টস রয়েছে, রাইট। ডিপিআর আছে, এমপিআর আছে, অনেক ডকুমেন্টস আছে প্রচুর। ডিপিআর মানে ডেলি প্রোগ্রেস রিপোর্ট, ডিএলআর মানে ডেলি লেবার রিপোর্ট, এমপিআর মানে মান্থলি প্রোগ্রেস রিপোর্ট। নানান জিনিস আছে, মানে বিল্ডিং ইজ এ হিউজ পার্ট। বিল্ডিং ইজ এ হিউজ পার্ট। আমি এখানে ডিপার্টমেন্ট গুলো এখনো বলিনি, ডিপার্টমেন্টে গেলে তো পাগল হয়ে যাবে। যাই হোক, আমি শর্টে চেষ্টা করছি গোটা জিনিসটাকে আনার। এখানে অডিট হয় এবং অডিটে কিন্তু এই সমস্ত ডকুমেন্টকে কত বেটার ভাবে তুমি দেখাতে পারবে বা করতে পারবে, সেটার উপর ডিপেন্ড করে যে তুমি কতটা ভালো ইঞ্জিনিয়ার এবং কতটা ভালো সেই জায়গাতে কাজ করাতে পারছো এবং নিজেকে এক্সপোজ করতে পারছো। বিভিন্ন রকমের অডিট হয়। ফিনান্সিয়াল অডিট হলে পরে তোমাকে কিন্তু এমবি বুক চেক হবে, তোমার এমবি বুকের সাথে সাথে বিল চেক হবে, রেকর্ডস চেক হবে। কিন্তু তোমাকে দেখতে হবে অ্যাজ এ কনসালটেন্ট, তুমি কিন্তু ক্লায়েন্টের মতো এড়িয়ে চলে যেতে পারবে না। ক্লায়েন্ট অনেক সময় কি করে বললাম তোমাদেরকে আগেই, যে ক্লায়েন্ট কাউকে কাজটা দিয়ে সে ফারার, মানে তার হয়ে গেছে, সে কাজ দিয়ে দিয়েছে, ভাই 5 কোটি টাকা দিলাম, তুই কাজ করে নে, আমি এসে পরে এই দিনে এসে এই ডেট রয়েছে, কমিশন ডেট রয়ে আমি এসে দেখে নেবো, আমি বিল্ডিং নিয়ে নেবো। এই কাজটা কিন্তু তুমি করতে পারবে না। অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমাকে কিন্তু তার সাথে সাথে কি হতে হবে, কনসালটেন্টও হতে হবে। কারণ সাইটে এসে তোমাকে কাজ চেকিং করতে হবে, কাজ ঠিকমতো হচ্ছে কিনা তার একটা হিসাব দিতে হবে। কাকে হিসাব দিতে হবে? তোমার আপার অথরিটিকে। যারা কাজ আরো উপরে রয়েছে তাদেরকে হিসাব দিতে হবে বিলিং এর, তাদেরকে হিসাব দিতে হবে কোয়ালিটি, তাদেরকে হিসাব দিতে হবে প্রোগ্রেসের, সেফটি। তো 1900 আইএস কোড আইএস 1900 সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না। আমার তো ভাই জানা নেই। যাই হোক, আমি যেটুকু জানি সেটা হচ্ছে আমার আইএসও 45,001 করা আছে। আমি অ্যাজ এ সার্টিফাইড অডিটর হিসেবে কাজ করেছি সাপুরজি পালানজিতে। তো আইএসও 45,001 বলছে ম্যান হাইটের যে আই লেভেল তার বাইরেই যে কোনো যদি কাজ হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা স্ক্যাফোল্ডিং লাগিয়ে কাজ করতে হবে উইথ সেফটি প্রভিশন। তুমি একটু আইএসও 45,001 এর ক্লজ দেখে নিও। আইএস কোডে থাকলে আমার জানা নেই ভাই। ঠিক আছে, ইটস ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কারে নেব প্রশ্ন? কে হাত তুলেছিল? এতগুলো হাত সব নেমে গেল। ওই সাধু খান বলো, সৈকত কি বলছো? সৈকত, কি আবার কোর্স এগ্রিগেট এলো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বলো। বলছি স্যার, আমাদের যে সাইটে ধরুন ডাম্পারে করে ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেট এলো, তো আমরা মেজারমেন্ট কি করে নিব এগ্রিগেট গুলো? আসবো আসবো, সব আসবো সব আসবো, ওইগুলো এখনো আমি আলোচনায় যাইনি। যাই হোক, আমি সবে শুধু বাইরের টুকু বললাম আজকে, এর ভিতরে তো যেতে হবে। এটা তো জেনারেলি মানে আমি আমি বলে দিচ্ছি, এটা তুমি ওয়েটে কি নেওয়া শুনে হয় কি? নাও, বলে দিচ্ছি শুনে নাও। জেনারেলি সমস্ত কিছুই ওয়েটে নেওয়া হয়ে থাকে। আগে যেখানে ওয়েট ছিল না বা ওয়ে ব্রিজ নেই যেখানে, সেই সমস্ত ক্ষেত্রে ভলিউম দিয়ে পরে দেখা হতো। কিন্তু ভলিউম দিয়ে এখনো দেখা হয়ে থাকে, যে ক্ষেত্রে ছোট লরি বা ডাম্পার আসে সেক্ষেত্রে ভলিউমে এখনো চেকিং হয়। বাট ইটস বেটার টু চেক ইট উইথ ওয়েট। ওয়েটের সাথে চেক করে দেখো, ওয়ে ব্রিজে ওটা নিয়ে স্যার যাও, আমার কত কনফিউশন আসছে আছে দেখে। একটা স্যার। স্যার হ্যাঁ আমার বলো। স্যান্ড তো ভিজে থাকে, স্যান্ড তো ভিজে থাকে, তাহলে তো ভিজে হ্যাঁ, অবস্থায় তো ওয়েট বেশি দেখাবে স্যান্ডের। তো ওখানে একটা এরে ময়েশ্চার তুমি, কন্টেন্ট বার করতে হয়, স্যান্ড ওটা কি করে বার করে? হ্যাঁ তুমি তুমি কি সাইটে কোনোদিন অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার কাজ করেছো? কোয়ালিটি মানে আমি স্যার এক্সিকিউশনে ছিলাম যখন, ওটা ময়েশ্চার কন্টেন্ট বার করে ওটা ডিরেক্ট করতো। হ্যাঁ, ওটা কি করে করতো সেটাই আমি কোনোদিন এক্সিকিউশনে করিনি। থাকলে তুমি এটা জানবে না।
কোয়ালিটি কন্ট্রোলে থাকলে স্যার ওটা তোমাকে একটু জানা জানবে তুমি এটা, সেটা হচ্ছে যে হ্যাঁ জেনারেলি কি করা হয় যখন সাইটে কোনো এগ্রিগেট আসে বা স্যান্ড আসে, তো সেই সমস্ত ক্ষেত্রে প্রথমে সেগুলোকে নিয়ে আসা হয় সাইটে। ইনকামিং মেটেরিয়াল চেকলিস্টে এটাই চেক করা হয়ে থাকে। স্যান্ডের ক্ষেত্রে দুটো চেক মানে ইমিডিয়েট করতে হয়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, আর সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে সিল্ড কন্টেন্ট। তো যদি সিল্ড কন্টেন্ট আমাদের অনেক বেশি পাওয়া যায়, যেটা আমরা জেনারেলি ওই সেকিং প্রসেসে করে থাকি, নুন দিয়ে পরে এই জলে নুন মিশিয়ে স্যার সেখানে ওটা কাজ করতে পারে অ্যাট এ হাইট, সেটাকে দেখা হয়ে থাকে স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে। আচ্ছা, সুবর্ণ জ্যোতি বলছে যে সোরিং টেম্পোরারি স্ট্রাকচার যেটা গ্রাউন্ডে করা হয়। গ্রাউন্ডে করার নাও হতে পারে। এমন হলো তিনতলার একটা ফ্লোর রয়েছে, তিনতলার যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে বা দুতলার ফ্লোরটা দেখা যাচ্ছে এভাবে বেঁকে রয়েছে, তো তার পাশে যদি একটা বিল্ডিং থাকে সেই বিল্ডিংটা থেকে পরেও সাপোর্ট দেওয়া যেতে পারে। বা একটা রিটেনিং ওয়াল উঠেছে, তার পাশে একটা ওয়াল উঠছে, সেই ওয়ালটা বেঁকে, এই ওয়ালটাকে সাপোর্ট দেওয়ার জন্য রিটেনিং ওয়ালেও দেওয়া যেতে পারে। শুধুমাত্র গ্রাউন্ডেই হবে তার তো কোনো মানে নেই। আচ্ছা, দেবদাস মন্ডল বলছে প্লাস্টারিং এর কোড গুলো একটু বলে দিন, সাইটে বুঝতে পারছি না। প্লাস্টারিং এর কোড বুঝতে পারছো না? প্লাস্টারিং এর তো তিনটে কোড জেনারেলি হয়ে থাকে, সব ক্ষেত্রে তিনটে কোডের দরকার হয় না। এটা কে বলবে? সর্বার্থ, দেখি বলো। বা সিলিং প্লাস্টারের ক্ষেত্রে আমরা কিন্তু ফ্লোটিং কোড লক্ষ্য করব না, এবং সিলিং প্লাস্টার যেটা অনলি 6 থেকে 7 এর কাছাকাছি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বেস কোডটাকেই ফাইনাল কোড হিসেবে কাজ করব, এবং সেক্ষেত্রে কিন্তু আলাদা কোড আমরা দেব না। বারবার আমি বলছি, এই জিনিসগুলোকে মাথায় রাখবে, এগুলোকে ভুল করবে না, এগুলো প্রচন্ড কমন প্রশ্ন এবং এই কোশ্চেন গুলো করে। ভাই রে ভাই, স্যার তোমরা মানে বলো স্যার কাইন্ডলি স্যার কাইন্ডলি আরেকবার বলবেন স্যার। কি বলবো আরেকবার? স্যার লিখে 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 নিতাম। তা তুমি অতক্ষণ কি করছিলে? দেখো কাণ্ড। আবার বলছি শোনো ভাই, ভালো করে লেখো। ফার্স্ট কোট, ফার্স্ট কোটের অপর নাম হচ্ছে রাফ কোট, রাফ কোট বা বেস কোট। ফার্স্ট কোট, রাফ কোট, বেস কোট, এটাকে আবার বলে রেন্ডারিং কোট। এই রেন্ডারিং কোটটা জেনারেলি রাফ করা হয়, 10 থেকে 12 এর কাছাকাছি এর থিকনেস হয়ে থাকে। সেকেন্ড কোট যেটা থাকে সেটা হচ্ছে ফ্লোটিং কোট, এবং থার্ড কোট যেটা থাকে সেটা হচ্ছে সেটিং কোট বা ফিনিশিং কোট। এই দুটো কোট, যে লাস্ট যে দুটো কোট বললাম, ফ্লোটিং কোট বা সেটিং কোট বা ফিনিশিং কোট, এরা 3 থেকে 5 হয়ে থাকে, এবং এদেরকে জেনারেলি স্মুথ বানানো হয়, স্মুথ করা হয়ে থাকে, স্মুথ। ভাইরে, তোমরা স্যার আজকে বলছি আমার যে কনফিডেন্সটাকে লো করে দিলে। বলো। ওয়াল টাইলস বসানোর আগে তাহলে কি স্যার শুধু রেন্ডারিং কোড অ্যাপ্লাই করা হয়? যেখানে যেরকম থাকে, কোনো ক্ষেত্রে যদি ওয়াল টাইলস বসানোর ক্ষেত্রে লিখে দেয়া থাকে যে শুধুমাত্র এর নিচে আমার এই প্লাস্টারের মাধ্যমেই হয়ে যাবে বা এই মোটার দিয়ে কাজ হবে, সেক্ষেত্রে প্লাস্টারের তো দরকার নেই। রেন্ডারিং কোড কেন করব? আমি প্লাস্টারে করে আবার তার উপর আমি ওয়াল কোটিং করব? সেক্ষেত্রে মোটার দেবো। এবারে যদি তোমাকে বলে যে মোটার কতটা তোমার এখানে লাগবে, কিছু কিছু ওয়াল প্লাস্টার মানে টাইলস রয়েছে যার ক্ষেত্রে অ্যাডহেসিভ হিসাবে অ্যাডহেসিভ ইউজ হয়, আশা করি কাজ করো তোমরা জানবে। তো সে অ্যাডহেসিভ মাত্র 5 এর হয়, তো সেক্ষেত্রে আমার কোনো প্লাস্টারের দরকারই নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে ডাইরেক্ট মোটার, স্যান্ড মোটার ইউজ হয়, সেক্ষেত্রে অনেক জায়গাতে কিন্তু 10 থেকে 12 অব্দি মোটার লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাকে রাফ করে নিয়ে পরে তার উপরে বসাতেই হবে, যেরকম যেটা যেটা রিকোয়ারমেন্ট। প্লাস্টারিং এর রিকোয়ারমেন্ট যেখানে নেই সেখানে যে কাজ নেই। টাইলস হ্যাঁ স্যার কেন, এই যে হ্যাঁ বলুন। হ্যাঁ বলো 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 বলো। 75 করে দেওয়া হয়ে থাকে, 75 বাই 75। এবারে কেউ এটাকে বলতে পারে এটা 50 হয়, 50 করেও জেনারেলি কিন্তু দেওয়া হয়ে থাকে। আর একটা জিনিস হচ্ছে টিপার স্পেসিং, রাইট, গুড, আমি এটাই তো চাইছিলাম। টিপার স্পেসিং, টিপার স্পেসিং যখন কি করে দেখবো, এই টিপ্পার মিডিল থেকে ডায়াগোনালি এই যে টিপ্পাটা, এটা হতে হবে 1 মিটার, 1 মিটার অর তার থেকে কম। আবার এই টিপ্পা থেকে এই টিপ্পার যে স্পেসিং হবে সেটা হচ্ছে 1 মিটার বা 1 মিটারের কম। আবার এই টিপ্পা থেকে এই টিপ্পার যে স্পেসিং হবে সেটা 1 মিটার বা 1 মিটারের কম।
ডায়াগোনালি, সবসময় ডায়াগোনালি এগুলো চেক করা হয়ে থাকে। বুঝতে পারছো? এবারে এটা 50 থেকে 75 এর কাছাকাছি জেনারেলি এটা চেঞ্জেস হয় যেরকম যেরকম রিকোয়ারমেন্ট থাকে। কিছু কিছু ক্ষেত্রে বদমাইশ ক্লায়েন্ট থাকে, খুব বদমাইশ, তারা বলে যে এই যে টিপ্পাটা হবে সেটা 25/25 এর টিপ্পা হবে, 25 mm/25 mm এর টিপ্পা হবে। বললে করতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ওয়ার্ক মেথড স্টেটমেন্টে তোমাদেরকে যদি লেখা থাকে যে ওয়ার্ক মেথড স্টেটমেন্টে WMS এ লেখা যদি থাকে যে 25/25 এ করতে হবে, 25/25 এ করতে হবে। চলো, সঞ্জয় মালাকারের একটা প্রশ্ন রয়েছে। সঞ্জয়, কি বলছো? সঞ্জয়, হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে, বলো বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যার ওই প্যারিসও কি এইভাবে করতে হবে? প্যারিস আর পুট্টির কেসটা এই প্লাস্টারিং এর মতনই? প্যারিস পুট্টিতে কত করে থিকনেস হয় আগে তুমি জানো? সেটা একটু বলো তো আমাকে। হ্যাঁ স্যার, 3 mm, 3 থেকে 4 mm। তাহলে 3 এর একটা পুট্টি করতে গেলে 3 এর একটা আমি পুট্টি বানাবো, সেটার কি আমার পসিবল? তুমি আমাকে বলো, টিপ্পার কি না পসিবল? না 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 না, পসিবল না, সেটাই জিজ্ঞাসা করছিলাম, কারণ ওটাও অনেক সময় লেভেলে রাখতে বলে, সেই জিনিসটাই জানার জন্য লেভেলে জিজ্ঞাসা করছিলাম। সেখানে লেভেলে রাখা হয় সুতা ধরে পড়ে। তুমি যদি সাইটে কাজ করেছো তুমি তাহলে জানবে যে সুতা ধরে পড়ে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় সুতার মাধ্যমে, সেটা আমাদেরকে চেক করতে হয়। ধরো কোনো কোনো ক্ষেত্রে না আমাদের লেভেল কি বলে, এটাকে লেভেল কি লাগানো থাকে। তো লেভেল কি বলতে একটা ওই পেরেক টাইপের জিনিস যেটা লাগানো থাকে, যে আমার ফাইনাল লেভেল এতটা অব্দি আসবে, সেখানে সুতা বেঁধে দেওয়া হয় এক প্রান্ত থেকে এক প্রান্তে ডায়াগোনালি, তারপরে কাজ হয়। আশা করি দেখেছো তোমরা। চলো, নেক্সট হচ্ছে টিপ্পাটাকেই বুল মার্ক বলে। হ্যাঁ, বুল বলে তো, টিপ্পাটাকেই বলে রে বাবা। পিন্টু মন্ডল বলছে বোরলগ ডাটা শিটটা বলুন। ঠিক আছে, চলো, এটাই আজকের লাস্ট কোশ্চেন। এরপর আবার আমরা কালকে এ নিয়ে আলোচনা করব, এবং আরো ডিটেলসে আমি তোমাদেরকে পড়াবো জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসের ডিটেলসে যাব আমি কালকে। লাস্ট কোশ্চেনটা আমি বলে দিই যে বোর লগে কি কি থাকে। গুড প্রশ্ন। যারা পাইলের কাজ করছো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হবে, যে বোর লগে কি থাকে। কিন্তু আমার পেনটা মনে হচ্ছে গেল, এই পেনটা কোনোভাবে কাজ করছে না। তা হুম, বোরলগ, বোরলগ ডাটা শিট। বোরলগ কখন বানাতে হয় সেটা তোমরা জানো, যে নাকি এমনি আর কি বলছো? পাইল ফাউন্ডেশনের সমস্যা। হ্যাঁ, পাওয়েল ফাউন্ডেশনে কখন, মানে আমি কখন বানাবো বোরলগটা? ডিএমসি দিয়ে পাইল বোরিং হবে ফাউন্ডেশন, সেই মুহূর্তে। হ্যাঁ, যখন বোরিং হবে সেই মুহূর্তে। এই যে বোরিং হবে কখন, সেটার সময় আমাকে বোরলগ ডাটা শিটটা বানাতে হবে। তাহলে বোরলগ ডাটা শিটে কি থাকবে? প্রথম থাকবে হচ্ছে পাইল নাম্বার, তারপরে কি থাকবে, সেখান থেকে কিছু স্যাম্পেল কালেক্ট হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা হবে, কত ডেপথ অব্দি গেল, কটা পাইপলাইন ঢুকছে, এই সমস্ত জিনিসপত্র কিন্তু বোরলগের ভিতরে আসবে। কত নাম্বার পাইপ যাচ্ছে, সেখান থেকে কোনো মেটেরিয়াল যদি বেরিয়ে আসছে আমি তার স্যাম্পলিং করছি, সেই সমস্ত জিনিসপত্র থাকবে। বুঝতে পারছো? প্রথমে থাকবে পাইল নাম্বার, তারপরে থাকবে হয়তো ডেপথ, তারপরে থাকবে যদি আমরা সেখান থেকে কোনো সয়েল স্যাম্পেল কালেকশন করছি তাহলে সয়েল স্যাম্পেল, তার থিকনেস, এই সমস্ত জিনিসপত্র জেনারেলি থাকবে। আর কি থাকতে পারে একটু ভেবে নি। আর কি ভাবতে পারবে বললগে? কখন শুরু হয়েছে, রাইট, এটা একটা থাকবে। কখন শুরু হয়েছে, স্টার্টিং টাইম কখন, এটা কোথায় লিখবো, আগেটাই দেওয়া উচিত ছিল। স্টার্টিং টাইম কখন, এন্ড টাইম কখন। হুম, এবারে পাইলের ডিটেলস থাকে, ডায়া অফ পাইল, ডেপথ অফ আমাদের যেটা, যেখানে ইয়ে হয়ে যাবে আর কি, মানে কাট অফ যেটা, বা কাট অফ লেভেল যেটা, সেটা। এছাড়া আরো কি থাকে, একদম উপরের দিকে লেখা থাকে, উপরের দিকে থাকে বোরিং টুল কিসে করে হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে লোকেশন, কোন ড্রয়িং নাম্বারের এগেনস্টে হচ্ছে, কোন ডকুমেন্ট নাম্বার কত,
এই সমস্ত কিছু জিনিসপত্র থাকবে, বুঝতে পারছো? এইগুলোই হচ্ছে একটা বোর্ড লগের থাকে জেনারেলি। এছাড়া ওকে স্যার। যখন ফার্দার জিনিস থাকে সেখানে কিছু ফ্লাশিং ডিটেলস থাকে, যে ফ্লাশিং ডিটেলস হচ্ছে যে কত যে বেন্টোনাইটটা ইউজ হচ্ছে সেই বেন্টোনাইটটাতে কি কি রয়েছে, হ্যাঁ সেই বেন্টোনাইটের কি বলে তোমার ভিসকোসিটি কত ছিল, এই সমস্ত জিনিসপত্রগুলো ফ্লাশিং ডিটেলসে কিন্তু হবে। কি সর্বার্থ কি একটা লিখেছে, স্যার বাকি পার্টগুলো নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই বলে দিন ডিটেলসে, মানে বুঝলাম না, বলো মানে সর্বার্থ স্যার কি আজকে বলছো গো? যেটুকু বললেন মানে বাকি যেগুলো আলোচনা বাকি থাকলো সেগুলোর হ্যাঁ কথা বলছি। কালকে তো হবে, আজকে তো শুধু এটা ট্রেলার হলো, এখানে তো বাকি জিনিসপত্র হলোই না, তাতে যদি আরো আমার 2টো ক্লাস লাগে আরো 2টো ক্লাস হবে, অসুবিধা কি আছে? কালকে যেমন হয়েছে আমার তো এখন পরপর ক্লাস আছে, আমার তো যেমন আজকে 26 তারিখ ক্লাস হলো, কালকে 27 তারিখ ক্লাস হবে, আবার 27-এর পরে মানে 28 তারিখ আছে, শনিবার, হ্যাঁ 28 তারিখ ক্লাস হবে, 29 তারিখ ক্লাস হবে, হবে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হবে, কোনো অসুবিধা নেই। আজকের আলোচনাটা কি তোমাদের খারাপ লাগলো কোনোভাবে, না না কোনোভাবে স্যার। মনে হলো যে না ঠিক হলো না, পড়াশোনার বাইরে হয়ে গেল সবকিছু? না না স্যার, একদম একদম ইউজ স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, যা রয়েছে আহ, যে আমি আরো যেটুকু জানি আরো তোমাদেরকে সেগুলো শেয়ার করব, আরো জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো সব বলবো, কোনো চিন্তা নেই। বিল্ডিং মেটেরিয়ালের পার্টে যে সিমেন্ট, স্যান্ড, স্টিল, এগ্রিগেট, কংক্রিট, এই সমস্ত জিনিসের প্রপার্টি নিয়ে আলোচনা করব, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আলোচনা করব, এমটিসি নিয়ে আলোচনা করব, এটা আমার ইচ্ছে আছে। এছাড়া এই যে আমরা বিম, কলাম, ফাউন্ডেশনের স্ট্রিপিং টাইম, এগুলো কিভাবে কাস্টিং হচ্ছে, কি কি চেকিং হবে, চেকলিস্ট কি আছে, এগুলো নিয়ে আলোচনা করব। ব্রিকওয়ার্ক, প্লাস্টারিং, পুট্টির চেকলিস্ট নিয়ে আলোচনা করব। কোটা, মার্বেল, ডোর ফ্রেমের চেকিং নিয়ে আলোচনা করব। এবং একটা আলাদা ক্লাস আমি রাখতে চাই পাইল ক্যাপের উপরে, যেখানে শুধুমাত্র আমি পাইল নিয়ে একদিন আলোচনা করব, বা পাইল ক্যাপ রিলেটেড আলোচনা করব। ঠিক আছে, চলো তোমাদের সকলের এগুলো হেল্প হবে আশা করি, কোনো চিন্তা নেই। ভালো করে সব পড়তে থাকো, ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, ব্যাস তাহলেই হবে। ওকে, চলো গুড নাইট, কালকে দেখা হচ্ছে, কালকে আবার 8:30। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। এক দুটো ক্লাস করেও দিতে পারেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যদি ডিসকাশনে আমাদের সময় না হয়ে ওঠে বিল্ডিং সম্বন্ধে, এত কিছু আছে যেহেতু, তো যদি এক দুটো ক্লাস করে দেন। ব্যাপারটা কি জানো তো, মানে সত্যি কথা বলছি, আবার আমি এই টাইমে প্রচন্ড মেডিকেল প্রবলেমের ভিতর দিয়ে চলছি আর কি, তো আমার কাছে বাকি সময় ধরে পরে দেখছো না ইউটিউবে কালকের রেকর্ডিংটা এখনো পর্যন্ত দিতে পারিনি, মানে হ্যাঁ, সে তো আমার আছে, কারণ আপনি টাইমের যেগুলো বললেন না টাইমের স্যার, প্রচন্ড সেগুলো মানে যা মনে হচ্ছে যে অনেক কিছু জানার বিষয় আছে। তো একটু দু একটা ক্লাস করেও দিলেও হয়তো সুবিধা হতো আমাদের। সুবিধা তো হতো, অবশ্যই সুবিধা হতো। আমি সিমেন্ট স্যান্ড নিয়ে পরে ক্লাস অলরেডি শুরু করেও ছিলাম, তোমরা যদি কেউ আমাকে প্রথম থেকে ফলো করছো তারা জানবে, অলরেডি সিমেন্ট, স্যান্ড, ব্রিক এরকম কিছু আমি শুরু করেছিলাম। তো আহ, দেখো সময় হয়ে ওঠা খুব মুশকিল হয়ে গেছে, তারপরে এখন পেড ক্লাসের ফলে তোমার প্রচুর পরিমাণে ইন্টারভিউ চলছে, মানে আমি জানি না কাদের ইন্টারভিউ হয়ে গেল, এখন যাদের হয়ে গেল, আমি এই কাল পরশু আর 29-30 আমার ইন্টারভিউর আমি শিডিউল বলছি তোমাকে, 9টা, 9:45, 10টা, 10:45, 11:30, 12:15, 1টা, মানে এইভাবে আমার ইন্টারভিউ শিডিউল রয়েছে। তাহলে তুমি বলো আমি কখন সময় বের করব? মানে সত্যিকারের আমার কাছে সময় নেই, সময় থাকলে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব, কোনো চিন্তা নেই, ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। চলো, থ্যাংক ইউ। ওকে।